নেলসন টি এস্টেটের সামনেই গাড়িটা থামিয়ে দিল ফারহান। হু হু বাতাস বয়ে চলছে, সেই সাথে কেঁপে কেঁপে উঠছে ওদের শরীর। তখন হঠাৎ পানিতে যেমন নেমেছিল কোনোরূপ কোনো পরিকল্পনা ছাড়া, তেমনি পানি থেকে উঠে দেখলো ওরা কেউই কোনো জামাকাপড় নিয়ে আসেনি। অগত্যায় এভাবে ভেজা জামাকাপড় শুকনোর অপেক্ষায় দুজনে আরও কিছুক্ষণ বিলে সময় কাটালো। আফরা মানতে বাধ্য, এই সময়গুলো ওর জীবনের অন্যতম শ্রেষ্ঠ কিছু সময়। ফাহানের সাথে একান্তে গড়ে তোলা একটি সুন্দর অতীত, যেটা স্মৃতিচরণ করলেই শুধু আনন্দ পাওয়া যাবে। ফাহান ভেবে নিল আজ ফাহিম আসলে ওর সাথে একান্তে এই মাছ দিয়ে ইটালিয়ান ডিশ রান্না করা যাবে। ছেলেটার সাথে অনেক দিন ধরে ভালো মতো কথাবার্তা হয় না, যা হয় সেটাও পরিমাণে বলতে গেলে খুবই কম। ফারহান এবার বলে উঠল, জলদি রুমে গিয়ে একটা হট শাওয়ার নিন, এভাবে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। আপনি বুঝি ঠান্ডা লাগবে না? আফরা চোখ জোড়া ছোট ছোট করে স্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো ফারহানকে। ফারহান ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিল, কৌতুক স্বরে বলল, আমি আপনার মতো এত সেন্সিটিভ না আফরা, যে অল্পতে ঠান্ডা বাঁধিয়ে ফেলবো। আমেরিকান মানুষরা তো অল্পতেই শরীরে অসুখ বাঁধিয়ে ফেলে। বাঁধাবে না? জীবনটাই তো পার করা এনজয় করতে করতে, আরাম আয়েশের মধ্য দিয়ে। আমি জানি আপনিও তেমন, ফার্মের মুরগির মতো। অপমানে আফরার দাঁত রীতিমতো কিরমির করে উঠল। ফারহান ইনডাইরেক্টলি ওকে ফার্মের সাথে তুলনা করেছে, যেটা ওর দুদণ্ড সহ্য হচ্ছে না। আফরা ঠোঁট কামড়ে বলল, ফাইন, আমি আজ জামা কাপড় পাল্টে চুপচাপ খাটে শুয়ে থাকবো, তবুও হট শাওয়ার নেব না। দেখি আমার ঠান্ডা লাগে কিনা। আমার সাথে ইগোতে জেতার জন্য শুধু শুধুই নিজের শরীরের ক্ষতি করবেন না। করলে করবো, আপনার কি তাতে? বলেই আফরা হন্তদন্ত হয়ে বাংলোর দিকে পা বাড়ালো। বরাবরের মতোই ফারহানের ঠোঁটে রহমাত্মক হাসি। শুরুতেই এই মেয়ের অস্বাভাবিক কাজগুলো ওর কাছে চরম বিরক্তিকর লাগলেও এখন সেগুলো ওর ভালো লাগে, জানে না কেন। আফরাকে এভাবে দ্রুত পায়ে ঘরে যেতে দেখে কয়েকবার ওকে থামানোর চেষ্টা করলেন মিসেস নাবিলা, কিন্তু আফরা ছোট্ট ঘরে বলল, আমার ভালো লাগছে না, আমি রুমে রেস্ট নিব। এই বলে সেই যে আফরা রুমে গেল আর বেরিয়ে এলো না। তারপর ডিনারের জন্য মিস্টার ইফাস, মিসেস নাবিলা, এমনকি ইলাও ডাকতে গেল। বরাবরের মতোই আফরা নিরুত্তর। মিহি কণ্ঠে বলল, আজ খেতে ইচ্ছে করছে না। বিষয়টা ভাবুক করে তুলল সবাইকে। আফরা ওদের অতিথি, আর অতিথিকে কখনোই এভাবে আপ্যায়ন সম্ভব না একজন বাঙালি পরিবারের সাপেক্ষে। ফাহিম রওশনদের বাড়ি থেকে নিজের বাংলোতে এসে শুনতে পারল আফরার ঘটনা। মিসেস নাবিলা চিন্তিত স্বরে কথাগুলো ওকে বলছে। মিসেস নাবিলা এবার বলল, এই ফাহিম, তুই একটু দেখে আয় না যে আফরার কি হয়েছে। আমি নিশ্চিত ও তোকে সব বলবে। ফাহিম গলার টাই ঢিল দিয়ে বলতে থাকলো, তুমি ওনার খাবারটা রেডি করো, আমি খাবারটা নিয়ে যাচ্ছি। মিসেস নাবিলার চোখ মুখ পরিতৃপ্তির হাসি ফুটে উঠল। তারপর খাবারের ট্রেটা ফাহিমের হাতে দিতেই ফাহিম সেটা নিয়ে উদ্যত হলো আফরার ঘরের উদ্দেশ্যে। আফরার রুমটি খানিকটা অগোছালো, খাটে এদিকে ওদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এর মাঝে উদ্ভ্রান্ত হয়ে শুয়ে রইল আফরা। ঘন ঘন নিঃশ্বাসের দরুন ওর বুক ওঠানামা করছে। আফরা নিজেও বুঝতে পারছে না এতটা কেন হচ্ছে ওর ফাহানের প্রতি। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলেই তো আর এত একটা সমস্যা হয় না, কিন্তু সেটাই আফরার কাছে কেমন যেন দুঃসাধ্যের একটি ব্যাপার। নিজের মধ্যে বিরাট এই পরিবর্তন দেখেও অবাক না হয়ে পারল না। পূর্বে আফরা মেয়েটি ছিল নির্বিকার, ওর চলাফেরা ছিল উড়ন্ত চাতক পাখির মতো। কে কি বলল না বলল এগুলো নিয়ে কিছুই ওর যায় আসতো না। তাই ওর বাবা মার বড্ড নিষেধের পরও নাইট ক্লাব, বার, হুইস্কি, অ্যালকোহল, ডেটিং, বয়ফ্রেন্ড এগুলো থেকেও সরে আসতে পারেনি। একজন খাঁটি আমেরিকান নাগরিক যেমন করে, আফরাও দিনকে দিন হয়ে গিয়েছিল এমন। এসব কিছুই ও করতো ক্ষণিকের আনন্দের জন্য, ভালোবাসা নামক সূক্ষ্ম অনুভূতিকে ভাবতো টাইম পাস। তাই ওর জীবনে এরিকের মতো অনেক ভালোবাসাময় মানুষ আসলেও সে হাওয়াই মিঠাইয়ের ন্যায় উড়িয়ে দিয়েছে তা। আর আজ এই মেয়েটাই আমেরিকা থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশের এক ছোট্ট পাহাড়ি অঞ্চলের ছেলের কথায় মনে দাগ কাটিয়ে দিল। আফরার মনে হলো সে হৃদয় ভ্রমে আছে। ফারহান নামক অস্তিত্বটা ওকে রীতিমতো পাগল করে দিচ্ছে। তখনই দরজায় নখ পড়াতেই আফরার ধ্যান ভাঙল। খাটের থেকে উঠে বসে মিহি কণ্ঠে বলল, ভেতরে আসুন। ফাহিম এসেছে, হাতে খাবারের ট্রে। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে যে ছেলেটা মাত্র বাহির থেকে এলো। পরনে শার্ট প্যান্টও পাল্টায়নি, টাই ঢিলে করে নিচে নামিয়ে রেখেছে। ফাহিম বরাবরের মতোই মুখে প্রসন্ন হাসি টেনে বলল,
আপনার জন্য খাবার এনেছি, খেয়ে নিন প্লিজ। আমি তো আন্টিকে বলেছিলাম খাবো না আমি। ফাহিম অগোচরে গহীন নিঃশ্বাস ফেলে আফরার বরাবর খাটে বসে পড়ল। বলে উঠল, আমিও কিন্তু খাইনি ম্যাডাম, ভেবেছিলাম এই বিদেশিনী অতিথির সাথে খাবো। এখন অতিথি যদি না খাই তাহলে আমার খাওয়াটা কি কোনো কায়দার মধ্যে পড়ে? অগত্যায় আফরাকে পালন করতে হলো মৌনতা, কেননা এখন ওর কাছে আর কোনো পদ নেই না খাওয়া ছাড়া। তাছাড়া ছেলেটা এত কষ্ট করে খাবার নিয়ে এসেছে, এখন যদি ওকে ফিরিয়ে দেয় তাহলে সেটা কখনোই ভদ্রতার মধ্যে পড়বে না। ফাহানের কথাগুলো মনে করে মনক্ষুণ্ণ হওয়ার চেয়ে এই মানুষটার সাথে হাসি মুখে কথা বললেও সময়টা একটু ভালো কাটবে। তাই আফরা প্লেট নিয়ে নিল ট্রে থেকে। সেই সাথে ফাহিমও খাওয়ার মাঝে সে বলে উঠল, তো আজ দিন কেমন কাটলো আপনার? এমনি তো ফারহান গিয়েছে, ও আবার মানুষদের ভালো ট্রিট করতে পারে না, মেয়েদের তো একেবারেই না। তাই জিজ্ঞেস করলাম সব ঠিক গিয়েছে তো? কোনো মেয়েদের মতো আমি নই ফাহিম যে আমায় উনি ট্রিট করতে পারবেন না, বরঞ্চ আজ আমি অনেক এনজয় করেছি, অনেক। তখনকার বিলের পানিতে ডুবন্ত দৃশ্যসমূহ ওর চোখের সামনে ভেসে উঠতে মনে ভালো লাগা ছেয়ে গেল। কি এক নিদারুণ অনুভূতি। আফরা খাওয়ার মনোনিবেশ করে বলল, তবে ওই বদলোকটার তো কথাবার্তা ঠিক নেই, আমার ফার্মের মুরগি বলেছে। হো হো করে হেসে উঠল ফাহিম। আফরা চোখ রাঙিয়ে তাকাতেই সে নীরব হয়ে গেল। বলল, রাগ করেছেন ওর উপর? প্রচন্ড রাগ, ইচ্ছে করছে মাথাটা চিবিয়ে খেয়ে ফেলতে। তাহলে ওর সাথে আর আউটিংয়ে যাবেন নাকি? বিস্মিত হলো আফরা, জোর গলায় বলল, অবশ্যই যাব, রাগ রাগের জায়গায় আর উনি ওনার জায়গায়। এই রাগের জন্য ওনার সাথে ঘোরাঘুরির মতো সুবর্ণ সুযোগ তো আমি মিস করব না। আফরা কাট কাট গলায় কথাটি বলে ফেললেও পরে থতমত খেয়ে গেল। ভীত হয়ে তাকালো ফাহিমের দিকে। ফাহিম এমন কথা শুনে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তবে সৌভাগ্যবশত ফাহিম আফরার কথার অন্য কিছু ভাবল না, স্বাভাবিকভাবেই নিয়ে নিল ব্যাপারটা। এই নিয়ে আফরা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। ফাহিমের সাথে সময়টা বেশ ভালোই কেটেছে। ফাহিম বরাবরই একজন বন্ধুসুলভ মানুষ, তাই কথা বলাতে অন্যরকম এক আনন্দ পাওয়া যায়। ফাহিম যাওয়ার পর আফরা অগোছালো রুমটি গুছিয়ে নিল। জানালা দিয়ে পরখ করে নিল ফাহানের ছোট্ট কুটিরটা। কে জানে মানুষটি কী করছে। তবে সেই মানুষটার ওপর ওর প্রবল অভিমান জমেছে। প্রিয় মানুষের থেকে এমন মন্তব্য পেলে একজন বাচ্চা সুলভ কিশোরীর যেমন অবস্থা হয়, আফরা ঠিক তেমনই অবস্থা। আর কিছু ভাবল না আফরা। সকালে দ্রুত ওঠার উদ্দেশ্যে ঘুমানোর জন্য বিছানায় শরীর এলিয়ে দিল। ইলার সকালটা শুরু হলো একটা মিষ্টি কণ্ঠ দিয়ে। সাব্বির কল দিয়েছে এই সাত সকালে। ইলার চোখে মুখে গুমু গুমু ভাবটা নিমিষেই তুলনায় উবে গেল। তড়িঘড়ি করে উঠে বসলো মেয়েটা। অপর পাশে সাব্বির মিটমিটিয়ে হাসছে। চড়ানো কণ্ঠে জিজ্ঞেস করলো, ইলারানির ঘুম ভাঙেনি এখনো? এই সুন্দর সকালটা উপভোগ না করে ঘুমাও কিভাবে তুমি? যেভাবে তোর কল্পনা করে করে দিন পার করি সেইভাবেই। ইলার ঘুমন্ত্র মুখশ্রীতে এক ধরনের চাপা হাসে। সাব্বিরের সাথে সচরাচর ভোরে কমই কথা হয় ইলার, কেননা এই সময় সাব্বির আর শামসু ফারহান ভাইয়ের সাথে কাজে মশগুল থাকে। আর ফারহান যেহেতু ধীরে ধীরে রাজনীতির কোন্দল থেকে বেরিয়ে আসছে, তাই সাব্বিরের কাছেও রয়েছে অবসর যাপনের একটা চমৎকার সুযোগ। ওদের প্রেমের সম্পর্কটি খুবই অদ্ভুত। শুরুটা হয়েছিল চোখে চোখে ইশারার মাধ্যমে। ফারহানের সাথে দেখা করার জন্য প্রায়ই সাব্বিরকে আসতে হতো ভারতের সীমান্ত ঘেঁষে তৈরি এই টি এস্টেটে। তখনই ইলার সাথে ওর সাক্ষাৎ। বলা বাহুল্য দুজনের মধ্যেই একটা সূক্ষ্ম অনুভূতি কাজ করত। সাব্বিরকে এক পলক দেখার জন্য পুরোটা বিকাল ইলা ফারহানের ছোট্ট বাড়িটির মুখোমুখি বারান্দায় বসে থাকত। সাব্বিরও শামসুকে নিয়ে মাঝে মাঝে অনুসরণ করতো ইলাকে। ইলা তা বুঝতো, কিন্তু ঠোঁট চাপা হাসির বিনিময়ে তা প্রকাশ করত। এভাবেই ইশারার সূচনাটা বর্তমানে প্রেমের টোনাটুনি নামে ইলার বন্ধু মহলের কাছে পরিচিত। তবে সাব্বিরটা সর্বদা লুকানোর চেষ্টায় থাকে, কেননা ও জানে এখন ওদের প্রকাশ্য হওয়ার উপযুক্ত সময় না। ইলা আর সাব্বির অন্তর্নিহিত সম্পর্কটা অন্যান্য 4-5টি সম্পর্ক থেকে ভিন্ন। ওরা কখনোই কলেজ ফাঁকি দিয়ে হাতে হাত ধরে সৌন্দর্য অনুভব করেনি হুটতোলা রিক্সার অগোচরে প্রথম ঠোঁটচোড়ার স্পর্শটুকু। প্রেমপত্রের আদান প্রদান তো কোশমেম কালেও ছিল না, যা ছিল সেটা হলো বইয়ের আদান প্রদান। ইলা প্রতি সপ্তাহে একটা করে বইয়ের ভেতর ছোট্ট খামে ওর চিরকুটে রং তুলি আঁকা ছবি দিত সাব্বিরকে। এর তাৎপর্য কী সেটা ওদের দুজনেরই অজানা।
তবুও এই ধরনের কাজে এক অন্যরকম ভালো লাগা আছে। হয়তো সেটা অপ্রকাশিত অথবা লুকিয়ে থাকে রং তুলির ভেতরে। রওশিন আজ সকাল সকালই ইলার কাছে এসেছে। উদ্দেশ্য, দুজনে আজ মারুফের জন্মদিন উপলক্ষে বাজারে যাবে সারপ্রাইজের জন্য গিফট রেডি করতে। আজ কলেজ বন্ধ, তাই এটাই যাওয়ার জন্য উপযুক্ত সময়। কিন্তু বরাবরের মতোই ইলা লেট লতিফ। রওশিনকে সোফায় বসিয়ে হুড়মুড়িয়ে রেডি হচ্ছে নিজের রুমে। রওশিন হাত ঘড়ির দিকে তাকিয়ে বিচলিত হলেও কিছু বলল না। তখনই সিঁড়ি বেয়ে নেমে এলো আফরা। আফরার পরনে স্লিভলেস সাদা টপস, তার উপর হালকা বাদামি রঙের লেডিস শার্ট পরেছে। কালো প্যান্ট সাথে ঘাড় পর্যন্ত লালচে খোলা চুলগুলো অপূর্ব করে দিয়েছে মেয়েটাকে। রওশিন হাঁ করে তাকিয়ে রইল আফরার দিকে, কেননা এই ধরনের মেয়েও সাধারণত টিভি সিরিয়ালেই বেশি দেখা যায়। কি অপূর্বই না দেখতে মেয়েটা। আফরা হঠাৎ সকাল সকাল বসার ঘরে পরিচিত একখানা মুখ পেয়ে অবাক গলায় বলল, রওশিন, রাইট? হ্যাঁ। মিনমিনে প্রত্যুত্তর দিল রওশিন। আফরা ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, হোয়াট আ প্রেজেন্ট গার্ল! তুমি হঠাৎ সকাল সকাল এখানে? ইলার জন্য ওয়েট করছি, ওর সাথে বাইরে যাব একটু, তাই আর কি। আফরা এবার সোফায় বসে পায়ে সাদা কেটস পরে নিল। রওশিন অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করল, আপনি কোথাও যাচ্ছেন আপু? ও হ্যাঁ, এখানে লাউয়াছড়া নামের একটা স্পট আছে, মেবি ফারহান ওখানে নিয়ে যাচ্ছে আমায়। লাউয়াছড়া জাতীয় উদ্যান? হ্যাঁ, অনেকটা আমার কিছুই তো, ফাহিম বলল। ঘুরে আসতে পারেন, কেননা জায়গাটি অত্যন্ত সুন্দর, গেলেই একরাশ ভালো লাগা কাজ করবে। আমিও আমার বড় ভাইয়ের সাথে ওখানে গিয়েছিলাম। আফরা প্রত্যুত্তরে মুচকি হাসল। রওশিন মেয়েটাকে ওর ভালো লেগেছে। বয়স 19-এর কোথায় গেলেও মুখে এক প্রকার বাচ্চা সুলভ ভাব। দেখতে আহামরি সুন্দর না, তবে মায়াবী, অনেক মায়াবী। আফরা এবার মিস্টার ইফাজ আর মিসেস নাবিলা থেকেও বিদায় নিয়ে বেরিয়ে গেল। রওশিন আবার ধ্যানমগ্ন হয়ে অপেক্ষা করতে লাগলো ইলার। এক পলক ফাহিমের কথা মনে হয়েছিল, কিন্তু পরক্ষণেই ভাবনাটা ছেড়ে ফেললো মাথা থেকে। ফাহান আজ সচরাচর দিনের তুলনায় দেখতে কিছুটা অন্যরকম। নেভি ব্লু রঙের শার্ট ঠিক প্রথম ওকে পরতে দেখল আফরা। কালচে মসৃণ চুলগুলো পেছনে ঠেলে দেওয়াতে শ্যামবর্ণের ছেলেটির সৌন্দর্য আরও নিখুঁত দেখাচ্ছে। কিন্তু আফরা নিজের মুগ্ধতা প্রকাশ করতে দিল না, বরঞ্চ পুরোটা পথেই থম মেরে বসেছিল। গতকালের কথাটা এখনও ভোলেনিও। তাই ফারহান আগ বাড়িয়ে কোনো কথা বলে আফরা থমথমে গলায় উল্টো পাল্টা উত্তর দিয়ে দিল। কিন্তু ফারহানকে ওর ব্যবহার নিয়ে বিচলিত হতে দেখা গেল না। ওর ভাবভঙ্গি এমন যে দ্য ম্যান হু কেয়ার্স অ্যাবাউট নাথিং ইজ আ পার্সন হু ইজ সামওয়ান সামথিং। আফরা তাই গাড়ির জানালা থেকে মুখ বাহিরে নিয়ে ছোট্ট ছোট টিলা পথের দৃশ্য অপার পানি দেখতে লাগলো। নেলসন টি এস্টেট থেকে লাউয়াছড়া উদ্যানের দূরত্ব খুব একটা বেশি না, তাই দ্রুতই এখানে এসে পড়ল। তবে এসে দেখলো যে বাংলাদেশি নাগরিকদের তুলনায় ফরেনারদের টিকিটের মূল্য খানিকটা বেশি। আফরা যেহেতু বাংলাদেশি নাগরিক নয়, তাই অগত্যাই ওর সঙ্গে ফাহানকেও দ্বিগুণ দিতে হলো। ভেতরটা এক কথায় অসাধারণ। দুধারে উঁচু উঁচু গাছ, মাঝখানে দিয়ে সরু একটি পথ। লাউয়াছড়া উদ্যানটি মূলত এক প্রকার অভয়ারণ্য। একজন প্রকৃতিপ্রেমিকের কাছে নিঃসন্দেহে একটি পছন্দের জায়গা হবে এটি। আফরা আর ফাহানের কাছে জায়গাটি এখন এমনই লাগছে। যদিও ফাহানের এখানে বহুবার আসা, তবুও আফরার মুখে নতুনত্ব ভাবটা ওর মনেও ভালো লাগা ছড়িয়ে দিল। এই জায়গাটি একেবারে নেটওয়ার্কের বাইরে থাকায় যদি কেউ চরম ডিপ্রেশন নিয়ে এখানে আসে, তাহলে সকল হতাশা ঝঞ্ঝাট বলে এখানকার নিস্তব্ধতায় গুম হয়ে যাবে। আফরা একটা নরম ঘাসের প্রান্তে থম মেরে বসে পড়ল। সাথে বসলো ফারহানও। আফরার ভালো লাগছে। আমেরিকার সেই উপভোগ্য জীবন আর মম ড্যাডের সাথে ঝামেলাগুলোর কথা ভুলে ফারহানের সাথে সময়টা উপভোগ করছে। আকাশ খানিকটা মেঘলা, হয়তো আল্লাহ চাইলে অল্প সময় পরে ঝুমঝুমিয়ে বৃষ্টির দারুণ প্রকৃতি সিক্ত করে দেবে। ফারহান আলতো হেসে বলল, এখনই গুম হলে চলবে প্রকৃতি প্রেমিকা? সামনে যে আমার সাথে আরও পথ চলা বাকি আছে। দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভিটার নাম শুনেছেন আফরা? আফরা নিষ্প্রভ দৃষ্টি নিক্ষেপ করল ফারহানের দিকে। ওরা দুজনেই এখন বসে আছে লাউছড়া বনের এক প্রান্তে সুদৃশ্যমান পরিত্যক্ত রেল লাইনটির মধ্যে। জায়গাটি এখন মূলত ছবি তোলার জন্যই বিখ্যাত, তবে আজ মানুষের সমাগম কম বলে এই রেল লাইনটি একেবারেই নির্জন লাগছে।
দুধারে আচ্ছাদিত ঘন সবুজ বন আর মাঝপথ দিয়ে সরু একটি রেল লাইন দেখলেই কেমন যেন এক রোমাঞ্চকর অনুভূতি জেগে ওঠে মনে। আফরা রেল লাইনের এই সরু পথে কেমন যেন আবিষ্ট হয়েছিল কিছুক্ষণ। হঠাৎ ফারহানের এই প্রশ্নটি শুনে আফরা মিহি কণ্ঠে জবাব দিল, নামটা তো চেনা চেনা লাগছে, তবে চিনতে পারছি না। ফারহান ম্লান হেসে দিল ওর কথায়, বলে উঠল, কি বলছেন? অস্কার প্রাপ্ত হলিউড মুভি এটা, আর আপনি এটার নাম মনেই করতে পারছেন না? আমি তো ভেবেছিলাম আমার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি বোধহয় উত্তর দিয়ে দেবেন। আফরা ভ্রুজোড়া হালকা কুঁচকে ফেলল ফারহানের এমন কথায়। মনে মনে বিরক্তও হলো বটে। এই ছেলেটা একটু সুযোগ পেলেই চেষ্টা করে ওর সঙ্গে ঠাট্টা করার, যা এত বছরে কেউ কখনোই ওর সঙ্গে করেনি। আফরা আগ বাড়িয়ে এবার বলে উঠল, আরে আমি তো এমনিই বলেছিলাম, আপনার কথা শুনে মুভিটার কথা সব মনে পড়ে গিয়েছে। আমি আমি দেখেছি তো মুভিটা, তাই আমায় বিভ্রান্তিতে ফেলবেন না। আফরা মুখ ফুলিয়ে বলে ফেলল কথাটি। ফারহান যেন আরও সুযোগ পেয়ে গিয়েছে এতে, তাই বিদ্রুপ হেসে জিজ্ঞেস করলো, তাই নাকি? তা কত সালের মুভি এটা? আমি তো দেখিনি, আমাকে কাহিনীটা বলবেন কিন্তু। আফরা এবার উত্তর দিতে গিয়ে দমে গেল, কেননা আসলেই ও মুভিটার কথা মনে করতে পারছে না। ফারহান এবার গা ছাড়া হাসি দিয়ে শুয়ে পড়ল নরম ঘাসের সবুজ প্রান্তরে, কেননা ও আগেই আন্দাজ করতে পেরেছিল আফরা এ ব্যাপারে জানে না। নিজের বোকাসুলভ আচরণের জন্য আফরাও বেশ লজ্জা পাচ্ছে। পূর্বে কখনোই নিজের ব্যক্তিত্বকে তুলে ধরার জন্য আফরা কোনো ছেলের উদ্দেশ্যে এরকম আচরণ করেনি। এই প্রথম আফরা নিজের গণ্ডি পেরিয়ে এক ভিনদেশী ছেলের প্রতি আকৃষ্ট হলো। আর হলোটা কি? যেখানে ও নিজের ব্যক্তিত্ব তুলে ধরার প্রচেষ্টায় আছে, ততবারই ও নিজের বোকামি শুভ কর্মকাণ্ডের সাথে ফারহানের পরিচয় ঘটাচ্ছে। আফরা এবার সরু গলায় জিজ্ঞেস করলো, এভাবে গা ছাড়িয়ে হাসছেন কেন? এখানে কি কোনো কমেডি শো চলছে? আপনি কমেডি শো থেকে একটা সিরিয়াস জিনিস আফরা। আমার এবারের ট্যুরটা আপনার উইয়ার্ড আচরণের জন্য, আপনার এরকম উইয়ার্ড আচরণের জন্য আরও জম্পেশ হয়ে উঠবে। ভরিতা না করে বলে ফেলুন মুভিটা কত সালের, আর হঠাৎ কথাটা এখানে উঠাচ্ছেন কেন? থমথমে গলায় প্রশ্ন ছুড়ল আফরা। এমন একটা ভঙ্গি নিয়েছে যে ফারহান যদি না জানে তাহলে এখনই ওকে কেটে কুটে পিস পিস করে ফেলবে। আর যাই হোক, নিজের পছন্দের মানুষের হাসির পাত্র কখনোই আফরা হতে চাইবে না। ফারহান নিজের হাসি থামিয়ে মেঘলা আকাশের থেকে চোখ সরিয়ে তাকালো পাশে বসা আফরার দিকে। আফরার কালচে বাদামি চুলগুলো আকাশের মেঘপুঞ্জের ন্যায় উড়ে চলছে হাওয়ার তালে। ফারহান এবার বলে উঠল, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days। অস্কার প্রাপ্ত এই হলিউড মুভিটার একটা বিশেষ সিন এখানে শ্যুট করা হয়েছিল 1955-এ। তারপর 56 সালে এটা রিলিজ হয়। এই মুভিটার নাম শুনেই বুঝতে পারছেন মেইনলি জার্নি নিয়ে পুরো কাহিনীটা সাজানো হয়েছে, ট্রাভেল ফিল্ম। এর বেশি আমি স্পয়লার দিতে পারবো না, আপনি দেখে নিন মুভিটা। আফরা রুদ্ধশ্বাস ছাড়ল। ফারহানের চোখে মুখে এক ধরনের চাপা হাসি। এবার সে বলে উঠল, তো আপনি না বললেন এই মুভিটা আপনি দেখেছেন, তাহলে বুঝতে পারলেন না যে মুভিটার একটা সিনের সাথে এই জায়গাটা কোনো মিল আছে কি না? আফরা আহত চোখে তাকালো অন্যদিকে, কেননা ফারহান ওর মিথ্যাটি ধরতে পেরেছে। আসলে ও আমেরিকান নাগরিক হওয়া সত্ত্বেও এত পূর্বের এই হলিউড মুভিটা কেন দেখেনি, ফারহানের এই কথাটা ওর ইগোতে লেগেছিল। তাই তো এই কথাটি বলে ফেলে নিজের ইগো বজায় রাখার জন্য। আফরাকে কিছু বলতে না দেখে ফারহান অগোচরে বিদ্রুপ হাসি দিলেও তা ধরে ফেলল আফরা। এখানে আসার পর থেকেই ফারহান রীতিমতো ওকে হ্যারাস করার জন্য তৎপর হয়ে উঠেছে। নিজেকে আফরা আর দমাতে পারল না। অগত্যাই ছোট্ট ব্যাগটা ফারহানের দিকে সজোরে ছুঁড়ে মেরে উঠে দাঁড়ালো। ক্রুদ্ধ গলায় বলে উঠল, আপনি একটা স্টুপিড ডাফার রাস্কেল, এক্ষুনি আমার বাসায় দিয়ে আসুন। আপনার সাথে এক মুহূর্ত আমি এখানে থাকবো না। ফারহান উদ্ভ্রান্ত। হঠাৎ আফরাকে এতটা উত্তেজিত হতে দেখে ওর যেন কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। তবুও নির্বিকারভাবে বলে উঠল, এত হাইপার হওয়ার মতো কি বললাম? এই বলে ফারহান ঝুঁকলো আফরার দিকে, বলল, নিজের বোকামির রাগ আমার উপর ছাড়ার চেষ্টায় আছেন বুঝি? আফরাকে আর পায়কে। ফারহানের কথা শুনে এক প্রকার তেলে বেগুনে জ্বলে উঠে ওর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিল। এই লোকটা আসলেই অসভ্য।
অসভ্যের ওপর অসভ্য। একটা মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তার আংশিক ধারণা এই লোকটার মগজে নেই। পারে শুধু মারামারি আর রাত বিরাতে ভূতের মতো রেইনকোট পরে টি এস্টেটে ঘুর ঘুর করতে। আফরা এবার হাল ছেড়ে দিল, বলে উঠল, থাকুন আপনি, গেলাম আমি। বলেই আফরা বড় বড় পা ফেলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই ফারহান হাত চেপে নিজের কাছে নিয়ে আসলো। ওর চোখে মুখে এখন বিস্ময় আর কৌতূহলতার চাপ। আফরার হঠাৎ প্রেশার কুকারের মতো হাইপার হয়ে ওঠা ওর মস্তিষ্ক তরঙ্গে অন্য উন্মাদনা ছড়িয়ে দিচ্ছে। ফারহান ঠোঁটজোড়া নাড়িয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, I have never seen a weird girl as like as you, Afra, but I like it. আফরার তেলেমেগুনে জ্বলে ওঠা ভঙ্গিমা নিমিষেই শীতল হয়ে গেল ফারহানের কথায়। ফারহানের ওর উদ্দেশ্যে বলা শেষ কথাটি ওর কর্ণকুহরে হারমোনিয়ামের মতো সুর তুলল। আফরার কাছে ইংরেজি ভাষাই হলো প্রথম ভাষা, সহজ এবং সাবলীল ভাষা। হয়তো ফারহান এটা ভালো মতোই জানত, তাই নিজের ক্ষুদ্র এই কথাটি অচিরেই আফরাকে শান্ত করার জন্য আফরাকে বলেছে। ফারহান এবার আলতো হেসে বলে উঠল, আপনি প্রথম এবং একমাত্র মানুষ যার সাথে আমি এতটা হাসি ফুটিয়ে কথা বলেছি আনন্দের সাথে। আপনি প্রথম এবং একমাত্র মানুষ যার কথায় আমি কৌতূহল বোধ করেছি। কেন জানেন? কারণ এর উত্তর আমি নিজেও জানি না। আমি শুধু জানি আপনি অন্যরকম, আর এই অন্যরকমটাই আমার ভালো লাগে। আফরার শীতধারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল এবার। ওর সারা শরীরেই তুমুল উত্তেজনা। শরীরটা কেমন যেন অনুভূতির আবেশে অবশ হয়ে আসতে চাইলেও পারল না ফারহানের হাতের উষ্ণ স্পর্শের জন্য। ফারহান এবার আড়ষ্ট কণ্ঠে বলল, আমার প্রতি রাগ কমেছে? হ্যাঁ। আফরার সম্মোহনী কণ্ঠের মৃদু উত্তর। ফারহান এবার নিষ্প্রভ হয়ে বলে উঠল, তাহলে দাঁড়িয়ে আছেন কেন? চলুন আমার সাথে। আজ আপনাকে মেঘাচ্ছন্ন আকাশের এক চরম দৃশ্যের কাছে নিয়ে যেতে চাই। ভাগ্যক্রমে যদি বৃষ্টি হয় সেটা আমাদের সৌভাগ্য। আপনার এই সিলেট পরিভ্রমণের একটা উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে মেঘালয়ের সীমান্ত ঘেঁষে অবস্থিত ওই জায়গাটি। তাহলে প্রস্তুত তো, নাকি আবারও রাগ করে ফিরে যাবেন? আফরা না করতে পারল না। যতই হোক শীতল প্রতিক্রিয়াহীন মানুষটার সঙ্গ অত্যন্ত বিব্রতিকর হলেও ওর প্রচণ্ড ভালো লাগে। এক কথায় প্রচণ্ড ভালো লাগে। রৌশিন আর ইলা মার্কেটের কাছাকাছি আসতেই দেখতে পেল একপাশে বিশাল ভিড়। জনগণের ঠেলাঠেলিতে রীতিমতো উপচে পড়ছে সবাই সেদিকে। ভিড় ভাট্টা রৌশনের কখনোই পছন্দ না। অগত্যাই সে চেয়েছিল জায়গাটি কোনোভাবে অতিক্রম করে গিফট শপের কাছাকাছি যেতে, কিন্তু বাঁধ সাধল ইলা। মেয়েটা বরাবরই কৌতূহলপ্রবণ। ওদিকটায় কী হয়েছে না জেনে ও যাবে না। রৌশন এবার ইলাকে বুঝিয়ে বলল, দেখ ইলা, আমাদের এভাবে ভিড়ভাট্টায় যাওয়া উচিত হবে না। এমনিতেও ওসব জায়গাতেই কিছু লোভী পুরুষ স্পর্শ করার জন্য বসে যে আনন্দ খুঁজে পায়। তুই কি ভুলে গেছিলি যে কলেজে সেবার কি হয়েছিল? ইলার মনে পড়ে গেল সেদিন কলেজের কথা। নির্বাচনের আগ মুহূর্তে কলেজের পরিবেশ কিছুটা উত্তপ্ত ছিল, আর সেই সময় আফরা আর ও কৌতূহলবশত প্রধান ভবনের কাছাকাছি যাওয়াতে একদল লোক ওদের বাজেভাবে স্পর্শ করেছিল। বিষয়টা ফারহানের কানে যাওয়াতে সেই ভয়ঙ্কর আঘাত দিয়েছিল ওদের। এই কারণে সারা কলেজে বিষয়টা দাবানলের মতো ছড়িয়ে যায়। রৌশন আর মারুফও সেখান থেকে বাদ পড়েনি। ইলা এবার শান্ত হলো। মনক্ষুণ্ণ হয়ে মার্কেটের দিকে এগোতেই ওর কানে গেল যে শুটিং চলছে এখানে, তাও আবার কোনো এক ওয়েব সিরিজের। ব্যাস, ইলাকে আর পাইকে পারলে রৌশনকে ছেড়েই হন্তদন্ত হয়ে সেদিকটায় ছুটে চলে যায়। রৌশন বহুবার থামানোর চেষ্টা করেও পারল না, তাই বাধ্য হয়েও তাকেও যেতে হলো সেদিকটায়। দেশের বিখ্যাত দুই অভিনেতা অভিনেত্রীর ওয়েব সিরিজের শুটিং এখানে হওয়াতে ভিড়ভাট্টা নেহাত কম নয়। রৌশন আর ইলা অপার পানে সেদিকটায় তাকিয়েছিল। এতদিন ওরা টিভি স্ক্রিনের সামনে পর্দা দেখেছে, তবে পেছনের পর্দায় এই ধরনের দৃশ্য ওদের কাছে অদেখা। লাইটিং, মেকআপ, অ্যাকশন, কাট সব কিছুই নতুন লাগছে ওদের কাছে। হঠাৎ ওরা খেয়াল করলো এক মধ্যবয়স্ক লোক একজনের সাথে প্রচণ্ড রাগারাগি করছে। সম্ভবত উনি এই সিরিজের ডিরেক্টর। অনেকটা ক্রুদ্ধ গলায় উনি সামনের ব্যক্তিকে বলছেন, এতটা ইরেসপন্সিবল কিভাবে হতে পারো তোমরা?
জানো পাবলিক স্পটে শুটিং করাটা কতটা চ্যালেঞ্জিং। এর মধ্যে একজন কো আর্টিস্ট হুট করে বলল আসবে না, মানে আমি কি সিরিয়াসলি কোনো শুটিং করাচ্ছি? লোকটির কথা বলতে বলতে হঠাৎ করেই চোখ গেল রওশিনের দিকে। রওশিন স্তব্ধ, কেননা লোকটা বেশ অদ্ভুতভাবেই তাকিয়ে আছেন। অতঃপর উনি হাত বাড়িয়ে বললেন, তুমি একটু এখানে আসো তো মা। রওশিন কিচ্ছু বুঝল না, তবে জ্ঞানবোধের দরুন সে গার্ডদের পাড়ি দিয়ে এগিয়ে গেল ওনার দিকে। লোকটা আড়ষ্ট কণ্ঠে বললেন, তুমি অ্যাক্টিং করতে পারো? জি, মানে কলেজ থিয়েটারেই যা একটু আধটু করেছি। অপ্রস্তুতভাবে কথাটি রওশিন বললেও লোকটি যেন অমাবস্যায় পূর্ণিমা পেয়ে গেল। খুশিতে আপ্লুত হয়ে সে বলে উঠলেন, আসলে আমাদের ওয়েব সিরিজের এক কো আর্টিস্ট হঠাৎ করে আজ আসেনি। তোমার শুধু ওর জায়গায় ছোট্ট একটা রোল প্লে করতে হবে, বেশি কিছু না। তুমি নায়কের কাছে যাবে আর চিঠি ধরিয়ে দিয়ে বলবে যে অমি চিঠিটা দিয়েছে আপনাকে। অমি হলো নায়িকার ক্যারেক্টারের নাম। সিনটা ছোট, তবে নেহাত গুরুত্বহীন নয়। এই সিনটার উপর ভিত্তি করেই হয়তো পুরো ওয়েব সিরিজটা সাজানো হয়েছে। তাই বিচলিত ডিরেক্টর সাহেব। এদিকে রওশিন কিছুটা চিন্তিত। একে তো মারুফের গিফট কেনা এখনও হয়নি, তার উপর এই লোকের অনুরোধ অগ্রাহ্য করাটাও ওর শরীরে সায় দিচ্ছে না। তাছাড়া এত বড় দুই অভিনেতার সাথে ছোট্ট একটা সুযোগ মিস করার কোনো মানেই হয় না। তবুও মারুফের কথা ভেবে রওশিন না বলতে চাইলেও বাদ সাধল ইলা। বলল গিফট আর ওর সারপ্রাইজ হিসেবে টাঙ্গুয়ার হাওয়ের ট্যুর ফাহিমের সাথে ও ম্যানেজ করবে। তবু রওশিনকেও এই চান্সটা মিস করতে দেবে না। রওশিন তাই পরিশেষে রাজি হয়ে গেল চরিত্রটিতে অভিনয় করতে। লাউছড়া বনের সীমানা প্রাচীর পেরিয়ে উত্তর ধার দিয়ে চলে গিয়েছে একটা সুন্দর পিচ ঢালাই রাস্তা। ফারহান আফরাকে নিজের কথার মোহে ফাঁসিয়ে শেষমেশ নিয়েই এলো ওর পছন্দের জায়গাটিতে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঝিরে ঝিরে বৃষ্টি, সেই সাথে প্রবাহমান এক ধরনের শীতল ঠান্ডা বাতাস। দুধারে অবস্থিত দেবদারু গাছের উচ্চতার মোহে আফরা পাগল হয়ে যাচ্ছে। পাহাড় সমান পাইন গাছের সৌন্দর্যগুলো তো দুর্বিষহ। আফরা বৃষ্টির পানিতে ভিজতে থাকলো একটু একটু করে। তাকালো ফারহানের দিকে। ছেলেটাকে আচ্ছন্নময়ী লাগছে। ওর সিক্ত যুবথুবু সুঠাম দেহের গঠনে যে কেউ নেশাময় হতে বাধ্য। কি আছে এই ছেলেটার মধ্যে যা ওদের প্রথম সাক্ষাৎ থেকেই আফরাকে ভাবুক করে তুলেছে? ফারহান নির্বিকার, চোখের মায়াময় শীতল দৃষ্টি যেন আরও বেশি ঘোরযুক্ত। ঠোঁটজোড়া সে হালকা নাড়িয়ে বলে উঠল, জায়গাটা ভালো লেগেছে? আপনাকে তার থেকেও বেশি। চমকপ্রদ হয়ে ওর দিকে তাকালো ফারহান। আফরা যেন নিজের মধ্যে নেই, ওর পুরো দৃষ্টি কাঙাল হয়ে আছে ফারহানকে দেখার জন্য। ফারহান মাথা নত করে আশপাশ তাকালো, ভঙ্গিমায় নির্বিকারত্বের ছাপ। সে জানে আফরার মনের সুপ্ত অনুভূতিগুলো, জানে কতটা দুর্বল সে ফারহানের প্রতি। তবুও ফারহান পরোয়া করতে চায় না। ওর ধারণা বিদেশিনী তো হয়তো ফিরে গেলেই সে মুখ কেটে যাবে। তবে এখনও নিজেও এই বিদেশিনীর প্রতি দিন দিন বৈরাগী হয়ে উঠছে। কিন্তু সেদিন ফাহিম যে বলেছিল ওর আফরাকে পছন্দ, হ্যাঁ, আফরা সেদিন রাগ করে চলে যাওয়ার পর ফাহিম এসেছিল ফারহানের কাছে, বলেছিল নিজের সুপ্ত মনের কথা। তাহলে ভাই হয়ে কিভাবে প্রতারণা করতে পারবে সে? তবুও ফারহান নিজেকে আশ্বস্ত করলো এটা কোনো ফ্যান্টাসি নয় যে সেই ফাহিমের জন্য নিজের অনুভূতি ধামাচাপা দিয়ে ফেলবে। এটা একটা গল্প, এক বিদেশিনী আর তার থেকে অনতি দূরে শ্রীমঙ্গলের এক মিস্টার রেইনকোট ম্যানের গল্প। তাকে যদি স্বার্থপর হতে হয় তবে হবে সে স্বার্থপর, কিন্তু স্যাক্রিফাইস করতে পারবে না। বৃষ্টি শুরু হয়েছে তুমুল গতিতে। দুজন এবার দৌড়ে পথের একেবারে অন্তিম প্রান্তে চলে গেল। এ যেন এক নিদারুণ অনুভূতি। ধীরে ধীরে বৃষ্টিতে পুরো পথ প্রাঙ্গণ নতুনত্ব ধারণ করেছে। আফরা ভিজে টই টম্বুর, সেই সাথে ফারহানও। উন্মাদনা দুজনেকে পাগল প্রায় করে দিচ্ছে। ফারহান এবার জিজ্ঞেস করলো, কদম ফুল লাগবে? হ্যাঁ। ফারহান পথের এক পাশ থেকে গাছ থেকে ফুল ছিঁড়ে পরিয়ে দিল আফরার কালচে বাদামি চুলে। ভেজা চুলের সাথে তা লেপ্টে অপার রূপ ধারণ করেছে। ফারহান বিমূঢ়, মেয়েটাকে এই রূপে ভয়ঙ্কর আবেদনময়ী লাগছে। নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে ফারহান। তবুও বেড়াজাল পাড়ি দিয়ে সে হঠাৎ আফরার হাত টেনে নিয়ে এলো নিজের কাছে।
ওর দৃষ্টি প্রখর। আফরা তাই অবাক হলো এই ফারহানকে দেখে। ফারহান এবার বলে উঠল, আপনি রূপ তেজস্বী আফরা, আপনার সব কিছু আমায় ঘুরে ফেলে দিচ্ছে। আজ আমাদের সম্পর্ক আরও এক ধাপ উপরে উঠল এই বৃষ্টি স্নাত পরিবেশে। আপনি খুশি তো রূপ তেজস্বী? রূপ তেজস্বী এর মানে কি আফরা জানে না, তবে ফারহানের শীতল কণ্ঠে এই কথাটি ওর সর্বাঙ্গে প্রেমের স্রোত বইয়ে দিয়েছে। নিজেকে মনে হয়েছে কৈশোরী যার মনে সব সময় উৎফুল্লতা। ফারহান মানুষটা হয়তো গম্ভীর, তবে নিজের ভালোবাসার মানুষের জন্য সে ততটাই উন্মাদ হতে পারে যতটা আজ তার দৃষ্টি আফরার জন্য হচ্ছে। আফরা বুঝতে পেরেছে ওর সব পাগলামির মানে। হ্যাঁ, এটাই প্রেম, অতঃপর এটাই ওর প্রেমের গল্প। লাউছড়া বন থেকে ঘুরে এসেছে আজ 2 দিন হতে চলল, কিন্তু আফরার কাছে মনে হচ্ছে এ যেন দুটো বছর। বৃষ্টি সিক্ত সেই মুহূর্তে ফারহানের সেই নেশা মিশ্রিত কথা ওর হিতাহিত জ্ঞান এতটাই শূন্য করে ফেলেছিল যে আফরা হয়েছিল বিমূঢ়। পুরোটা পথেই ওর চোখে মুখে ছিল ফারহানের কথার মারাত্মক ঘোর। বৃষ্টির ছন্দের তুলনায় তখন ফারহানের কথাগুলো ওর হৃদয়ে তোলপাড় করে তুলেছিল। বাসায় এসেই আফরা নিজেকে ঘরে বদ্ধ করে নিল। রাতে ইলা এলো, মিসেস নাবিলা, মিস্টার ইফাজ, এমনকি শেষে ফাহিমও ডাকতে এলো। আফরা সবার সাথে স্বাভাবিক থাকলেও এড়িয়ে চলল ফারহানকে। হ্যাঁ, ফারহান এখন আগের মতো নিজেকে বাহিরের ওই ছোট্ট ঘরটিতে আলাদা করে রাখে না। এখন নিয়মিতই আসা যাওয়া হচ্ছে, কখনো ফাহিমের সাথে কথা বলতে, তো কখনো ইলার সাথে অবসরে একটু আলাপচারিতা চালাতে। মিস্টার ইফাজও খুশি ছেলেটার এমন পরিবর্তন দেখে, কেননা রাজনীতি নামক বেড়াজালে আবিষ্ট হয়ে ফারহান এতটাই শক্ত পাথর হয়ে গিয়েছিল যে নিজের জীবন ভবিষ্যৎ নিয়ে ওর কোনো মায়াই ছিল না। তাই বলা চলে মিসেস নাবিলা ছাড়া মোটামুটি ফারহানের বাংলোতে নিয়মিত আসা যাওয়ার ব্যাপারটায় সবাই খুশি। তবে আফরা কেন যেন দেখা পাচ্ছে না ফারহানের। প্রতিবারই সে বারান্দায় দাঁড়ালে শুনতে পায় পাশে ফাহিমের ঘর থেকে উচ্চস্বরে কথাবার্তার শব্দ। ছেলেরা স্বভাবতই একটু উচ্চস্বরে কথা বলে। আবার ড্রয়িং রুমেও ফারহানের ধপ ধপ শব্দ কাঁপিয়ে তোলে কাঠের সিঁড়িটিকে। রাতে ওর ঘরের সামনে খালি জায়গাটিতে কত কিছু করে এর মাঝে আফরার ঘরের দিকে উকি দিতেও ভোলেও না। ফারহান আসলে বুঝতে পারছে না এই উড়নচণ্ডী মেয়েটার আবার হলোটা কি। মেয়েটা তো এমনিতেও অদ্ভুত, কাজকর্ম তার থেকেও বেশি অদ্ভুত। এভাবে 2 দিন কেটে গেল, তবুও দুজনের অন্তরে কোনো ধরনের সংলাপ তো দূরের কথা, চোখাচোখিও হলো না। এখন তন্দ্রাচ্ছন্ন রাত, বাহিরে বাতাসের দাপটে সমান তলে উড়ে চলেছে রংহীন পর্দা। আফরার কানে মোবাইল, কথা বলছে পৃথিবীর ঠিক বিপরীত গোলার্ধে অবস্থানরত বাবার সাথে। যুগ কতটা অদ্ভুত, তাই না? এখন মুঠোফোনের সাহায্যেই দূর দূর যোগাযোগ করা যায় সবার সাথে। আফরার কিছু টাকার প্রয়োজন ছিল। এখানে যদিও হোটেলে সে থাকেনি, তবুও অন্যান্য যাবতীয় খরচের দরুন মোটামুটি শূন্যের কোঠায় ওর ব্যাংক ব্যালেন্স। হাতে ইনকামের আলাদা কোনো সোর্সও নেই। মিস্টার ইফাজের কাছ থেকে চাওয়া তো সম্ভব, তবে অসম্ভব। তবে বাবার কাছে টাকা চেতেও ওর মধ্যে কেমন যেন সংকোচ কাজ করছে। কারণটিও খুব স্বাভাবিক। আমেরিকা বা ইউরোপের মতো অন্যান্য উন্নত রাষ্ট্রে 18 বছরের পরই প্রত্যেক সন্তান আলাদা হয়ে যায়, নিজেদের টাকা নিয়ে নিজেরাই আনন্দ করে, জীবনযাপন করে। আফরাও এর ব্যতিক্রম কিছুই না। এখন তাই বাবার কাছে টাকাটা চাওয়া মোটেও ওর কাছে স্বাভাবিক কিছু নয়। তবুও নিজের সংকোচকে একপাশে সন্তর্পণে রেখে মিস্টার আসিফকে বলল বিষয়টা। এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর হঠাৎই প্রসঙ্গ উঠল আফরার মায়ের। আফরার গলা ধরে আসছে, কেননা আমেরিকা থেকে আসার আগে আফরার সাথে তুমুল তর্কাতর্কি হয়েছিল ওনার। তবে আফরা এখন বুঝতে পারছে ওর মায়ের ওকে হুট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল যৌক্তিক। ওর নিজের মধ্যে তুমুল পরিবর্তন লক্ষ্য করেছে এখানকার মানুষদের সাথে ঘোরাফেরা করে। যদিও এটা একটা লং ভ্যাকেশন, কিন্তু এই স্মৃতিগুলো আজীবন স্মৃতির পাতায় সন্তর্পণে রেখে দিতে পারবে। কথার এক পর্যায়ে মিস্টার আসিফ হঠাৎ জিজ্ঞেস করলেন যে ফাহিমকে ওর কেমন লাগে। আফরা প্রথমত কিছুটা হকচকিয়ে যায়, তবুও স্বাভাবিকতায় উত্তর দিল এই কথার। আফরা জানে না যে বাবা হঠাৎ এসব প্রশ্নকে কেন করলো।
এভাবেই বেশ কিছুক্ষণ বাবা ও মেয়ের আলাপন চলল সময় নিয়ে। কথা শেষ করে মোবাইলটা আফরা রাখতেই খেয়াল করলো দরজার একপাশে ইলা দাঁড়িয়ে আছে। আফরা এতক্ষণ খেয়াল করেনি যে ইলা দাঁড়িয়ে আছে দরজার ওখানে, তাই ব্যতে ব্যস্ত হয়ে সে ইলাকে বলে উঠল, আরে ইলা, তুমি কখন আসলে? খাটে এসে বসে পড়ো। ইলা খাটে এসে বসলো। এবার মুখে খুশির চরম রেশ। মেয়েটা কেমন যেন সব সময় অস্থির থাকে, কথার মতো সদা বাচ্চামো ভাব বিদ্যমান। কেউ দেখলে বলতেই পারবে না যে এই মেয়ে অতলে এত সুন্দর একটি সম্পর্কে জড়িয়ে আছে। ইলার হঠাৎ এত দুরন্তপনা দেখে ব্রু উঁচিয়ে দৃষ্টি নিক্ষেপ করলো আফরা। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আমিও যে নিউজটা দিব এটা শুনে তুমিও বেশি খুশি হয়ে যাবা। আফরা মাথা দুলিয়ে শুনলো ওর কথা। মুখে বরাবরের মতো মিহি হাসি ঝুলিয়ে ইলার নাক টিপে বলে উঠল, তাহলে তো নিউজটা শুনতেই হবে। আগামীকাল আমার খুব কাছে একটা বন্ধুর জন্মদিন, আর সারপ্রাইজ হিসাবে আমরা চাইছি ওকে টাঙ্গুয়ার হাওর নিয়ে যেতে, আর সম্ভব হলে সেখানে তোমারও যাওয়া হচ্ছে। টাঙ্গুয়ার হাওর নাম শুনেছ? অপ্রতিভ হয়ে বলে উঠল আফরা। ইলা এবার বলল, না শুনলে ভালোই হবে। আমি চাই তুমি হাওরের জীবন্ত দৃশ্যটা একবার দেখো। আমরা যেহেতু কলেজে পড়ি, মা তাই মরে গেলেও আমাদের একা যেতে দিবে না। তাই ফারহান ভাইয়া, ফাহিম ভাইয়া, সাব্বির, শামসুর, আমি, তুমি আমার সাথে যাবে ওখানে। তা তো বুঝতে পারলাম, তবে জন্মদিনটা কার? রওশিনের? না আপু, আমাদের বাজে বয়ের নাম মারুফ। আমাদের ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে গাধা ছেলে হলেও আমার আর রোশনির সবচেয়ে কাছের বন্ধু। ওই যে সেদিন রোশনি আসলো না আমাদের বাসায়, ও এসেছিল আমার সাথে মারুফের গিফট কিনতে যাবে বলে। রওশিনকে তো আমি চিনি, তবে এবার মারুফের সাথেও পরিচয় হয়ে নেব। ইলা হাসতে হাসতে বলল, অবশ্যই, তুমি যে সুইট কিউট একটা মেয়ে, সবাই তোমার সাথে অল্প সময়ের মধ্যেই মিশে যাবে। শুধুমাত্র ফারহান ছাড়া। কথাটি আফরা বলল বিড়বিড়িয়ে। ইলা প্রশ্নসূচকভাবে ওর মুখপানে তাকিয়ে থাকলেও আফরা নানা কৌশলে তা এড়িয়ে নিতে সক্ষম হলো। আফরা হাত ঘড়ির দিকে তাকিয়ে নিল। এবার মোটামুটি বেশ রাত হয়েছে। ইলা তাই দ্রুত ওর ঘরে চলে গেল রওশিনের সাথে কথা বলার জন্য। সেদিন মার্কেটে যাওয়ার পর থেকেই খেয়ে জানে কি হয়েছে রওশিনের, কারোর সাথেই কোনো যোগাযোগ করছে না। ঘরে বসে আছে নানা চিন্তায় বুঁদ হয়ে। এতটাই বুঁদ হয়ে আছে যে মারুফ বা ইলা কারো কলে রিসিভ করলো না। রাত প্রায় 11:30 বাজে। রওশিনদের জীর্ণ শীর্ণ বারান্দাটিতে বাতাসের তীব্র ঝাপটাতে ঝপঝপ শব্দ তৈরি হচ্ছে। এ সময় স্বভাবতই মানুষেরা ঘোর সীমানার বাইরে পা এগোনোর চেষ্টা করে না। আশেপাশে যদি বাস ছাড় থাকে তবে তো আর কথাই নেই। রওশিন জানালার কাজ ঘেঁষে আনমনে লিখে যাচ্ছে ডায়েরিতে ওর আত্মকথা। দুদিন জ্বরে থাকার কারণে তেমন কিছুই লিখতে পারেনি। এমনকি ওর জ্বর হয়েছে এই কথাটা পরিবার ছাড়া আর কাউকেই বলেনি। জ্বরটি কোনো স্বাভাবিক কারণে হয়নি, হয়েছে একটা স্বপ্নকে কেন্দ্র করে। স্বপ্নটা নিতান্তই তুচ্ছ মনে হলো ওর কাছে। বলা বাহুল্য, নাটকের সেদিন অভিনয় করা ওর ছোট্ট চরিত্রটি ছিল পরিচালকের জন্য আর ওয়েব সিরিজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেদিন সেই পুরো চিঠি আনা নেওয়ার প্রক্রিয়াটিও এমনভাবে অভিনয় করেছে যে কেউ বলতে বাধ্য এ বুঝি কোনো ক্যামেরার পর্দা নয়। মেয়েটি আসলেই এক নিতান্ত কোমলমতি কিশোরী, যার রন্ধ্রে রন্ধ্রে কোমলীয়তার চরম উপস্থিতি। ডিরেক্টর সাহেব অল্প মুহূর্তে এমন একটা শট পেয়ে একটু না বেজায় খুশি হয়েছিলেন। তাই অফারও দিয়েছিলেন রওশিনকে এভাবে কো আর্টিস্ট হিসেবে বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করার জন্য। এমন সুযোগ যে কারোর জন্যই একটা বিশেষ সুযোগ হলেও রওশিন হ্যাঁ বলতে পারল না। কারণটাও খুব যৌক্তিক। রওশিন রক্ষণশীল পরিবারের মেয়ে। এভাবে অভিনয় কোনো রক্ষণশীল পরিবারের জন্য সহজ কাম্য নয়। তাই ওর না করা ছাড়া আর কোনো উপায় ছিল না। বাসায় এসে সে যখন লম্বা এক ঘুম দিল তখনই সে স্বপ্নে দেখতে পেল ফাহিমকে। কোনোভাবে ফাহিম জেনে গিয়েছিল যে রওশিন আড়ালে আবডালে পাগলের মতো ভালোবাসে ছেলেটাকে, যা শুনে ক্রোধান্বিত হয়ে সজোরে চড় মেরে দেয় রওশিনের গালে। এটা নিতান্তই ছিল এক দুঃস্বপ্ন, তবু ওর মনে বিকট ভয় ঢুকে গেল। চিন্তায় এতটাই নিমজ্জিত হয়ে পড়ল যে জ্বর বাঁধানোর ব্যাপারটাও বাদ পড়ল না। এখন জ্বর কিছুটা কমেছে, তাই ভাবলো একটু লেখালেখি করলে মন্দ কী। ব্যাস, তারপর শুরু হয়ে গেল ডায়েরির পাতায় কিছু বাক্য ফুটিয়ে তোলার প্রচেষ্টা।
লেখার মধ্যে হঠাৎ ওর ঘোর কাটলো মোবাইলের রিংটনে। স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠেছে ফাহিম ভাই। এই দুটো শব্দের লেখা ওর বুকে তোলপাড় সৃষ্টি করার জন্য যথেষ্ট ছিল। রুমে নেটওয়ার্ক কম পাওয়া যায় বলে হুড়মুড়িয়ে মোবাইল নিয়ে চলে গেল বারান্দায়। মোবাইল রিসিভ করতেই ওপাশ থেকে ফাহিম আড়ষ্ট কণ্ঠে বলে উঠল, তোমার নাম রোশিন না হয়ে বুকে আগুন ধরিয়ে দেওয়া রুদ্রময়ী রাখলে ভালো হতো। এই মেয়ে, তোমায় 2 দিন ধরে কল দিচ্ছি, আর তুমি কিভাবে পারো পাষাণের মতো আমার এই ফাহিমের আড়ালে থাকার চেষ্টা করতে? রওশিন নিজের স্বাভাবিক বাকবুদ্ধি হারিয়ে স্তম্ভিত হয়েছিল কিছুক্ষণ। মনে হচ্ছে ও কোনো ঘুরে আছে। এতক্ষণ সে বাস্তব জগতে থাকলেও মোবাইলে ধরার পর সেই বহু দিনের প্রিয় মানুষটার তোলপাড় করা কণ্ঠ শুনে সে অন্য এক জগতে হারিয়ে গিয়েছে। কাল্পনিক উপন্যাসে আয়নার অপর প্রান্তে যেমন একটা দুনিয়ার উপস্থিতি অনুভব করা যায়, ঠিক তেমন রওশনের মনে হচ্ছে ও ভুল শুনছে। এটা হয়তো ওর ভুল শোনা, নয়তো অপর প্রান্তের মানুষটি ফাহিম নয়। তাই সে দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আসলেই ফাহিম ভাই জানাব? অপর পাশে ফাহিম যেন অবাক হয়ে গেল। প্রশ্ন ছুড়ল, কার এত সাহস আছে আমারই ফোনে সে তোমার সাথে কথা বলার দুঃসাহস করবে? তাও ঠিক। রওশিন কথাটি বলে উঠল মিনমিনিয়ে। তবুও ফাহিমের হঠাৎ এমন আচরণ ওর শরীরে অদ্ভুত অনুভূতির জানান দিচ্ছে। জ্বরও যেন বেড়ে যাচ্ছে হু হু করে। ফাহিমের এই কথাবার্তার সাথে রওশিন অনভিজ্ঞ। মূলত স্কুল লাইফ থেকেই ফাহিমের প্রেমে নিমজ্জিত ছিল রওশিন, তবে তা সবার অগোচরে। কথায় আছে না, কিশোরী মন বড় ভয়ঙ্কর। রওশিনের ক্ষেত্রেও কিশোরী মনে ফাহিমের প্রতি প্রথম প্রেমানুরাগ ওকে পাগল প্রায় করে দিয়েছিল। কথা নেই কারণ নেই, হুট করে মারুফকে নিয়ে সে স্কুলের পর ছুটে চলতো ইলার বাসায় শুধুমাত্র ফাহিমের সাথে দেখা করার জন্য। তবে ফাহিম বরাবরের মতোই ছিল খুব মিশুক, হাসি খুশি ধরনের ছেলে। দাম্ভিকতা বা গম্ভীরতার লেশটুকু ওর মধ্যে নেই। নিজের কথা আর উন্নত ব্যক্তিত্বের মাধ্যমে অনেকেই নিজের ধ্যানে টেনে নিতে পারার মতো অসীম ক্ষমতা ফাহিমের থাকলেও রওশিন ওর প্রতি আকর্ষিত হয়নি। মনের অন্তরালে জেগে উঠেছিল ফাহিম ভাইকে পাওয়ার মতো এক তীব্র আকাঙ্ক্ষা। তবে সেগুলো শুধুই এখন অন্তরের কথা। ফাহিম মৌনতা কাটিয়ে জিজ্ঞেস করলো, জ্বর কমেছে তোমার? রওশিন আরও এক ধাপ অবাক হলো। ফাহিমের ছোট্ট ছোট্ট কথাগুলো ওকে বারবার চুপসে দিয়েছে। অনুভব করছে জ্বর বেড়ে যাচ্ছে শরীরে। তবুও সেই দিকে পরোয়া না করে রওশিন পাল্টা জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন আমার জ্বর? তোমার গুণধর ভাই সাদাপের কাছ থেকে জেনে নিয়েছি। রওশিন এবার কী বলবে বুঝে উঠতে পারছে না। ফাহিম ভাই তবে সত্যিই ওর জন্য সাদ্দাফের কাছে খোঁজ খবর নিয়েছে? ফাহিম এবার বলল, মারুফের জন্মদিনের জন্য কত কি প্ল্যান করলে তোমরা? তারপর কি হলো? তুমি উধাও। ইলা, মারুফ কতবার ফোন দিল তোমায়? তুমি তো একবার বলতে পারতে যে তোমার জ্বর হয়েছিল। ওদের কথাবার্তা শুনে আমি নিজেও তোমার জন্য একটু দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তাই কিছু না ভেবে সাদ্দাফকে কল দিয়ে জানতে পারলাম আমাদের রৌশিন ভাবুক রানীর জ্বর। ফাহিম কথাটা বেশ স্বাভাবিকভাবে বললেও রওশনের বুকে দ্রিম দ্রিম শব্দ ক্রমাগত যেন বেড়েই চলেছে। এইমাত্র কি বলল ফাহিম? ওকে সত্যিই তাহলে ভাবুক রানী বলছে? আসলেই তো সে ভাবুক। ফাহিমের রূপে গুণে কথার মোহে ভাবুক। ফাহিম নির্বিকার বলে উঠল, শোনো, বেশি চাপ নিতে হবে না। মোবাইল রেখে একটা প্যারাসিটামল খেয়ে শান্তির ঘুম দিবে। সকালে তোমার চেক আপ করতে আসবো। ডাক্তার হয়ে কী লাভ যদি নিজের মানুষদেরই যত্ন দিয়ে না করতে পারি। রওশনের ফাহিমের সাথে কথা বলার আর সাহস হলো না। দ্রুত কল কেটে বারান্দায় দাঁড়িয়ে রইল ঠাঁই হয়ে। ওর পা দুটো অবশ হয়ে আসছে। হৃদয় উত্তেজনায় রীতিমতো ধুকপুক করছে। নিঃশ্বাস হয়ে আসছে রুদ্ধ। আজ কোন ফাহিমকে দেখলো সে? যে মানুষটার সাথে রীতিমতো দায়বদ্ধতা নিয়ে কথা বলতে হতো, আজ তার মধ্যে এতটা নিজস্বতা। রওশিন ঢুলুঢুলু হয়ে ফিরে গেল ওর বইয়ের রাজত্বের ছিমছাম ঘরটিতে। ওপাশের ঘরে মা বাবা ঘুমে বিভোর। বাবার নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে, তবে রওশিন পরোয়া করল না। খাটে দুর্বল চিত্তেই শরীর এলিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল কম্বল। ওর শরীর প্রচণ্ড গরম, চোখ মুখ লাল হয়ে আসলেও কাজ করছে ভালো লাগা। রওশিন বিড়বিড়িয়ে বলল, এই জ্বরে কোনো অনিশ্চয়তা নেই। আনন্দটাকে উপভোগ করার জন্য হুটহাট করেই আমার জ্বর আসা উচিত।
সকালে আফরা সবার নজর এড়িয়ে ধীর পায়ে চলে গেল ফারহানের কুটিরটির কাছে। এখন ভোর সকাল, আলো আশেপাশে সর্বত্র ফুটেছে মাত্র। বাইরে ফুরফুরে হাওয়ার সাথে অদূরেই বনের কাছে পাখির কিচিরমিচির শান্ত নীরব সকালকে প্রাণবন্ত করে তুলেছে। আফরা চুলগুলো কাটা ব্যান্ড দিয়ে আটকে নিল, পরনে নাইট ড্রেসে পাল্টে হাঁটুর নিচ পর্যন্ত সাইজের একটা লম্বা স্কার্ট আর লেডিস শার্ট পরল। এত সকালে এসব পরার কোনো মানেই হয় না, তবুও পরে নিল ফারহানের জন্য। ফারহান স্বভাবতই সকালে ওঠার মানুষ, আর আফরা চায় না ওর সামনে বিচ্ছিরিভাবে যেতে। ফারহানের কুটিরটির কাছে যেতেই দৃঢ় হয়ে এলো গিটারের টুংটাং শব্দ। ক্রমেই সেটা আরও মোহনীয় হচ্ছে। ফারহান যে গিটার বাজাতে পারে এটা সম্পর্কে অবগত আফরা, তবে ফারহান তখনই গিটার বাজায় যখন ওর মন হয়তো খুব ভালো থাকে, নয়তো খুব খারাপ। তবে এখন গিটার বাজানোর কারণ কি? আফরা হাজার ভাবেও খুঁজে পেল না এর প্রত্যুত্তর। অতঃপর 2 কদম এগিয়ে যেতেই দেখল বারান্দায় বসে আছে ফারহান। শরীর এলিয়ে দিয়েছে ছোট্ট চৌকিটিতে। ওর পরনে সাদা টি শার্ট আর 3/4 প্যান্ট। টি শার্টটি হাফ হাতা থাকায় হাতের নীল রগগুলো দৃশ্যমান আফরার কাছে। ফারহান আফরার উপস্থিতি টের পেয়ে থমকে গেল, আঙুল চালানো বন্ধ করে দিল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন এসেছেন আপনি? আফরা এর উত্তর দিতে পারল না। সে তো এসেছে এত ভোরে শুধুমাত্র তার কমরেড সাহেবকে দেখার জন্য, কিন্তু এটা কি আদৌ মুখ ফুটে বলা সম্ভব? সেই সাথে ওর অভিমানও হলো এই দাম্ভিক মানুষটার প্রতি। কিভাবে পারে কেন এসেছেন এই প্রশ্নটি করতে? সে কি জানে না তার এই কথাগুলো ক্ষত বিক্ষত করে দেয় আফরাকে? তাই সে রূঢ় স্বরে বলল, মর্নিং ওয়াক করতে এসেছি। এভাবে স্কার্ট পরে ব্যাপারটা স্ট্রেঞ্জ না? বলেই ভ্রুকুচকে তাকালো ফারহান। আফরা স্তম্ভিত। বোঝা গেল ভালোই ফ্যাসাতে পড়েছে, তবুও সে হাল ছাড়ল না। বলে উঠল, আমি অনায়াসে এভাবে স্কার্ট পরে মর্নিং ওয়াক করতে পারি, বুঝেছেন? বুঝেছি। আপনি তো আবার ইন্টারন্যাশনাল উইয়ার্ড গার্ল, আপনাকে দ্বারা সবই সম্ভব। অপমানে থমথমে হয়ে উঠল আফরার মুখখানা। তবে ফারহান পাত্তা দিল না, এটাই ওর প্রাপ্য ছিল। বিগত 2 দিন নিজেকে ঘরবন্দি করে ফারহানের তীব্র নজর থেকে দূরে রেখে অনেক বড় ভুল করেছে আফরা। ওর সর্বপ্রথম ভুল ছিল ফারহানের পাষাণ মনে একটা মেয়ের জন্য দুর্বলতা তৈরি করা। তারপর দ্বিতীয় ও সবচেয়ে বড় ভুল ছিল ফারহানকে দৃষ্টি নেশায় কাঙাল করে রাখা, যেটার হ্যাস্ত ন্যস্ত ফারহান করেই ছাড়বে। এদিকে আফরার কান্না পাচ্ছে। যেই মানুষটার জন্য এত সকালে সুন্দর পোশাক পরে এলো, সেই মানুষটাই ওকে ইন্টারন্যাশনাল উইয়ার্ড গার্লের উপাধি দিয়ে দিল। আফরা হঠাৎ এগিয়ে ফারহানের টি শার্ট টেনে নিয়ে এলো নিজের কাছে। রুক্ষ মেজাজে বলল, I'm not a weird girl. Weird man is you. You are my feelings, man. Why you can't understand? I will kill you if you say it again. I will kill you, Mr. Farhan Jubair. আফরা যেন নিজের মধ্যে নেই। সে এতটাই রেগে আছে যে বাংলা বলতে ভুলে গিয়েছে। মুখ দিয়ে ফারহানকে অজস্র গালাগাল দোলেও ফারহান হো হো করে হেসে উঠে বসে পড়ল চেয়ারে। আফরা হতবম্ব। অগোছালো চুলের এই মায়াবিনীর যেন এই পাগল বাঙালি ছেলেটার আচরণ ভাবুক করে তুলেছে। ফারহান নিজের চুলগুলো পেছনে ঠেলে বলে উঠল, আপনাকে রাগাতে আমার যেমন ভালো লাগে, আপনাকে রাগলে আমার আরও বেশি ভালো লাগে। এখন থেকে আরও বেশি বেশি রাখবো, কেমন? আফরা দাঁত কিরমির করে বলে উঠল, আপনি একটা খারাপ। খারাপটা তো হয়েছে শুধুমাত্র আপনার জন্যই। ফারহানের নির্বিকার প্রত্যুত্তরে আফরা কিছু বলল না, আর যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। তবে মুখোমুখি হলো ইলার সাথে। ইলা, ফাহিম সবাই রৌশিনদের বাড়িতে যাচ্ছে। এত সকালে কেন ওদের বাড়িতে যাচ্ছে সেটা আফরাকে ভাবিয়ে তুললেও সে প্রশ্ন করল না, রাজি হলো ওদের সাথে যেতে। ফাহিম এবার ইলাকে জিজ্ঞেস করলো, ফারহানকে ডাক দে তো, জিজ্ঞেস কর ও যাবে কি না। আফরা ফারহানের নাম শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেও কিচ্ছু বলল না। বিড়বিড়িয়ে ঠোঁট নাড়িয়ে বলে উঠল, মরে গেছে ওই গুমড়ো মুখটা। পিটপিট করে চোখ জোড়া খুলল রওশিন। দেখলো কেউ ওর দিকে খানিকটা ঝুঁকে গহীন দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছে ওকে। ওর শরীর কিছুটা দুর্বল, তাই চোখ খোলা মাত্রই অবয়বটিকে স্পষ্ট না দেখে খানিকটা অস্পষ্ট দেখতে পেল। রওশিন নিঃশ্বাস ফেলল বার কয়েক, শক্তি জোগালো নিজের দুর্বল শরীরে।
কয়েক সেকেন্ড পরই ওর ঘোলাটে দৃষ্টি হয়ে আসতে লাগলো স্পষ্ট। কিছু অবয়বটিকে নিজের সদ্য ঘুম ফোটা চোখে দেখা মাত্রই যেন চরম রকমের অবাক। রওশন প্রথমে আনমনে চিমটি কাটলো নিজেকে। মনে হলো এসব বুঝি স্বপ্ন। সেদিন নাটকে স্বপ্না নামের যেই চরিত্রটি অভিনয় করেছিল সেই স্বপ্নার মতোই স্বপ্ন। রওশন হতাশা গ্লানিতে বিড়বিড়িয়ে বলে উঠল, রৌশিন রে, জ্বর তোকে ভালোই কাবু করে ফেলছে, নাহলে এসব আজগুবি জিনিস দেখতি না। পরক্ষণেই ও ভালো মতোই টের পেল এ কোনো স্বপ্ন নয়, সত্যিই ফাহিম এসেছে এখানে। খাটের পাশে উদ্বিগ্ন হয়ে বসা ওর মা, পায়ের কাছে তেড়াছেড়াভাবে মারুফ আর ইলার উপস্থিতিও টের পাচ্ছে। ফাহিম রওশনের প্রেশার মেপে দেখল যে প্রেশার ফল করেছে, জ্বরটা আগের মতো নেই। শরীরে ঘাম লক্ষ্য করাতে বুঝতে পারলো হয়তো জ্বর সারা শুরু করেছে। রওশনের কপালে আলতোভাবে হাত রাখলো ফাহিম, কোমল গলায় জিজ্ঞেস করলো, শরীরটা কেমন লাগছে তোমার রোশন? রওশন প্রতিবারই অনুভব করে ফাহিমের মুখে ওর নাম শোনার মধ্যে অন্যরকম এক মাদকতা আছে। ওর কণ্ঠটা জানি কেমন, নরম ভরাট, তবে প্রাণবন্ত ধরনের। শুনলেই একটা দার্শনিক টাইপ ফিলিং আসলেও দর্শনের উচ্ছিষ্টটুকু ফাহিমের মধ্যে নেই। কথায় আছে না, মানুষের 5টা আঙুল সমান হয় না, ফাহিমও ঠিক তেমন। ও প্রকৃতিপ্রেমী না, ফিলোসফি, সাহিত্য, কবিতা, বই নেশা এইগুলো ফাহিমের মধ্যে অনুপস্থিত। এক কথায় রওশনের বিপরীতমুখী মানুষ বললেই চলে। তবুও রওশনকে ওর ভালো লাগে, কারণ ফাহিম সামাজিক, খুবই মিশুক আর উচ্ছ্বাসিত মানুষ সে। রওশনের প্রতি উত্তর না পেয়ে ফাহিম পরন্ত আর কিছু জিজ্ঞেস করলো না ওকে। হয়তো শরীরটা এখন সেরে ওঠেনি। রওশনের মা আহাজারি কণ্ঠে বলে উঠলেন, কি হলো আমার মেয়েটার? সারাদিন গুমসুম হয়ে থাকে, হঠাৎ জ্বর বাঁধিয়ে ফেলে। এতদিন পর কাল জ্বর সেরে রাতে আবার জ্বর এলো কেন? ডাকতে পারলি না আমাকে? তোর মা কি মরে গিয়েছিল? আহা খালা, বকেন না তো ওকে, ও এমনিতেও চাপা স্বভাবের মেয়ে। তুমি বোঝাও রে বাবা, পাগলিয়ে গেছে মেয়েটা, সারাদিন একলা একলা কী সব ভাবে আল্লাহ মালুম। রওশন উঠে বসলো এবার। ফাহিম ব্যগ্র হয়ে বলে উঠল, তোমার ওষুধ কিন্তু সব ঠিক মতো লিখে দিয়েছি, এখন বেড রেস্ট নাও। সাদ্দাপ ওষুধ নিয়ে আসবে দুপুরে তোমার জন্য, ঠিক আছে? ফাহিম, ইলা, মারুফ আরও কিছুক্ষণ সময় কাটালো রওশনের সাথে। রওশন ওপর দিয়ে একটু ভাবহীন থাকলেও ভেতরে ছুটে যাচ্ছে আনন্দের ঝড়। রওশনের মা আগেই ব্যতিব্যস্ত হয়ে ওদের রেখে চলে গিয়েছিল। হঠাৎ ফাহিম ইলা আর মারুফকে বলল বাহিরে আফরা আর ফাহানের কাছে যেতে, ও কিছু জরুরি কথা বলবে। ইলা আর মারুফ বাধ্য হয়ে তাই করলো। রওশন ফাহিমের এরূপ কাণ্ডে কিছুই বুঝতে পারছে না। ফাহিম এবার বসে পড়ল আফরার মুখোমুখি হয়ে, চোখে অল্প বিস্তর সন্দিহান রেশ। রওশন ভরকে গেলেও নিজেকে শান্ত রাখলো। কিছু বলতে যাবে তার আগেই ফাহিম জিজ্ঞেস করলো, এবার বলো তো, কাকে ভালোবেসে এমন জ্বর বাঁধিয়েছ? রওশন নিষ্পলক হয়ে রইল। কি বলবে এটা সে ভেবে পাচ্ছে না। ফাহিমের চোখে মুখে সীমাহীন কৌতূহলতা, তাই সে আবার বলল, আরে বলে ফেলো মেয়ে, ভালোবাসা কোনো পাপ না। এই যে আমিও তো পছন্দ করি আফরাকে। প্রথম কথাটা শুনে রওশন যেমন প্রতিক্রিয়া করেছিল, শেষ কথাটি শুনে সে যেন আরও স্তব্ধ হয়ে গেল। অবাক গলায় জিজ্ঞেস করলো, আপনি আফরা আপুকে পছন্দ করেন ভাইয়া? করি। শুরুতে এমন কোনো ফিলিং ছিল না, তবে 2 দিন আগে হুট করে মা বলল যে আফরার বাবার কাছে আমার আর আফরার বিয়ের প্রস্তাব দিয়েছে। তখন থেকে একটু নজর দিলাম আমার ফিলিংসের প্রতি। আমার মনে হয় না আফরার এতে কোনো আপত্তি থাকতে পারে, কজ ও আমার সাথে প্রচুর ফ্রেন্ডলি। তবুও দেখা যাক। কথাগুলো রওশনের বুকে তীরের মতো বিঁধছিল। শুরুতে আফরাকে ওর হিংসে হলেও এখন নিজের ভাগ্যের পরিহাসে খারাপ লাগছে। ও মেকি হাসি দিয়ে বলে উঠল, ভালোবাসা চাইলেই পাওয়া যায় না ফাহিম ভাই, তাই আমি কখনোই কাউকে ভালোবাসতে পারিনি। তাই কারো ভালোবাসায় বোধ হয়ে জ্বর আসার তো প্রশ্নই ওঠে না। ফারহান গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে বাহিরে। ফাহিম অনেক জোরাজোরি করেছিল ওদের সাথে রওশনদের বাড়ির ভেতরে যেতে, কিন্তু ও শুনল না। বাহিরে পিচ ঢালাই পথে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকলো নির্বিকারভাবে। অদূরেই ছিল আফরা। এতক্ষণ রওশনের মায়ের সাথে কথা বলার প্রচেষ্টাই ছিল, কিন্তু পারল না। রওশনের মায়ের কথাবার্তায় এক ধরনের সিলেটি টান আছে,
যেটা আফরার বুঝতে একটু না মোটামুটি অনেক সমস্যাই হয়েছে। তাই কোনো মতে কথা বলে সে রওশনের সাথে কথা বলে শেষমেশ চলে গেল ফারহানের কাছে। ফারহান নীরব নিশ্চল। আজ ছেলেটা একটা সাদা রঙের শার্ট পরেছে, সাথে অফ হোয়াইট জিন্স। শ্যামবর্ণের গায়ে এমন উজ্জ্বল রঙের সৌন্দর্য আসলেই বর্ণনাতীত। চুলগুলো শ্রীমঙ্গলের শেষ সীমানার উত্তর গায়ের হাওয়ার দাপটে উড়ে যেতে ব্যস্ত সমান তালে। আফরা কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল সেদিকে। তারপর এগিয়ে যেতেই ফারহান মিনমিনিয়ে জিজ্ঞেস করলো, দেখা করা হয়েছে? আপনি যাবেন না? আমি কেন যাব দেখা করতে? তাহলে এসেছিনি বা কেন? আফরা কাট কাট গলায় এই প্রশ্ন করতেই ফারহান ভ্রু কুঁচকাল। কেন যেন মনে হচ্ছে মেয়েটা রেগে আছে। রেগে আছে বললে ভুল হবে, হয়তো মনে অভিমান জমেছে। সকালের আফরার সাথে ওর কথোপকথনগুলো মনে পড়তেই ফারহান বুঝে নিল কেন এই অভিমান। ভালো লাগে ওর এই বিদেশিনীকে রাগাতে, তাই তো আবার ছুটে এলো এখানে। ফারহান ঠোঁট চেপে বলে উঠল, আপনি কি ভেবেছেন যে আমি আপনার রাগ ভাঙানোর জন্য এসেছি এখানে? অপ্রস্তুত হয়ে পড়ল আফরা। আর নজরে ফারহানকে বার কয়েক দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে বলে উঠল, না তো, আ- আমি আমি এমন কেন মনে করব? তাহলে তো ভালোই। এমন কিছু মনে করবেন না, কারণ ফারহান জুবাইর কারো রাগ ভাঙাতে অভ্যস্ত নয়। ফারহান কথাটি বলল দাম্ভিক কণ্ঠে। আফরার মনে চাপা ক্ষোভ জমল। এই মানুষটা সব সময়ই তাকে কিভাবে ওকে হেয় করা যায়। ফাহিম আর ইলা আসলে ঠিকই বলে, এই লোকটার সাথে যেতে যেতে কথা বলাও উচিত। তন্মধ্যে এসে পড়ল ইলা আর মারুফ। ফারহান মৌনভাবে ইলাকে জিজ্ঞেস করলো, ফাহিম কোথায়? একটু পরে আসছে। এদিকে মারুফ তো বারবার আফরাকে দেখে যাচ্ছে। কি সুন্দর একটি মেয়ে, হাসলে যেন মুক্ত ঝরে পড়ে। মারুফের হিসেবে এই মেয়ে যদি মুভি করতো নিঃসন্দেহে হিট হয়ে যেত। ইলা দেখছে মারুফের এই আহাম্মকি দৃষ্টিটা, তাই তাতে দাঁত চেপে ওকে বলল, আফরা পরে বড় বৈন্যের নজরে দেখা হাম্মক, তোর সাথে কখনোই তার যাবে না। আরে আমি কি কইছি যে আমার সাথে আপু যাইবো? দেখতে ক্ষতি কি? নিঃসন্দেহে ওনার মতো সুন্দরী এই জনমে আর দেখতে পারুম না। আমেরিকান তো নাই। সকালের বাতাসটা কিছুটা শীতল। উত্তরে হাওয়ার সমাগমে আশেপাশের বিশাল বিশাল কাঠ গাছগুলোর পাতা নড়ে অদ্ভুত শব্দ সৃষ্টি করছে। চায়ের রাজ্যের এই তো একটা সৌন্দর্য, দেখলেই মাথা কেমন যেন ঝিম ধরে যায়। আফরার ভালো লাগলেও গায়ের লোম কেন যেন খাড়া হয়ে যাচ্ছে। বুঝতে পারছে ওই শীতল আবহাওয়াটা ওর পরনে পাতলা টি শার্টটির সঙ্গে মানানসই একেবারেই না। আজ দিনটাই খারাপভাবে শুরু হয়েছে। যার জন্য সুন্দর পোশাক পরল তার কোনো ধ্যান নেই, বরং ঠান্ডায় কাঁপাকাঁপি করছে সে। হঠাৎই নিজের গায়ে একটা উষ্ণ আবরণ দেখে সে স্তম্ভিত হয়ে গেল। মাথাটা চট করে ঘোরাতেই মুখোমুখি হলো একেবারে ফারহানের কাছে। ফারহানও ঠিক বরাবর দাঁড়িয়ে আছে, অনেকটাই কাছাকাছি। আফরা বুঝতে পারেনি যে ফারহান গায়ে ওর নিজের শার্ট জড়াতে গিয়ে এতটা কাছাকাছি এসে পড়বে। তাহলে আফরা কখনোই মাথা চট করে ঘোরাতো না। ফারহানের দৃষ্টি নিচে থাকলেও আফরা ওর মুখোমুখি হওয়াতে গহীন দৃষ্টিতে দেখে নিল আফরার মুখ। জড়ানো গলায় বলল, পরে নিন এটা, আমার জন্য এটা পরে এসেছেন আর তারপরে আপনার ঠান্ডা লাগছে, এটা কি আর মেনে নেওয়া যায়? ধক করে উঠল আফরার হৃদয়। ফারহানের কণ্ঠে জড়ানো কেমন এক আড়ষ্ট অনুভূতি। এর মানে ফারহান কি জানতো এই জামাটি পরার উদ্দেশ্য? আফরার এখন নিজেকে নিতান্ত বোকা মনে হচ্ছে। ওর এমন পাগলামির জন্য কি ভাবছে ফারহান কে জানে। রোদ্দুরের কড়া উত্তাপে তপ্ত আশপাশ। কাঠফাটা রোদে চা বাগানটা দেখতেও কেমন যেন মলিন মনে হচ্ছে। আফরা দুপুরের খাওয়া দাওয়া সেরে কিচেনে কথা বলতে ব্যস্ত মিসেস নাবিলার সাথে। উনি সবে মাত্রই টেবিল গুছিয়ে গাছিয়ে সব রান্নাঘরে রেখেছেন। বাসায় আর কেউ নেই। মিস্টার ইফাজ গিয়েছেন দোকানে, আর ফাহিম বরাবরের মতোই হসপিটালে। এই সময় ওর ডিউটি না থাকলেও কিছু কাজের দেখভাল করার জন্য থাকতে হয়। ইলা তখনও মারুফের সাথে রওশিনের বাসায়। ফাহিম আফরাকে নিয়ে এসেছিল বাড়িতে। যদিও ওর অবচেতন মন বারবার বলছিল যে ফারহান আসলে হয়তো ভালো হতো। ছেলেটা অনেক গম্ভীর, নিজ থেকে হয়তো একটিও কথা বলবে না, তবুও ওর সঙ্গই আফরার ভালো লাগে।
ফাহিম যে ওর বিরক্তির কারণ তা না, ফাহিম নিঃসন্দেহে চমৎকার মানুষ। তবে মানুষের ক্ষেত্রে একটি চরম প্রবাদ আছে, মানুষ মাত্রই নিজের পছন্দের জিনিসটাতে আকর্ষিত হয়। ফাহিম চমৎকার, তবে সে আফরার হৃদয়ে ক্ষুদ্র আলোড়ন তৈরি করতে পারেনি যেটা ফারহান পেরেছে। কথাবার্তার এক পর্যায়ে হঠাৎ মিসেস নাবিলা বলে উঠল, আমার ছেলেটাকে কেমন লাগে তোমার আফরা? আফরা হকচকে গেল, জিজ্ঞেস করলো, আপনি কি ফাহিমের কথা বলছেন? হ্যাঁ। আফরার মনে হঠাৎ খটকা লাগে। সেদিন রাতে আফরার বাবাও জিজ্ঞেস করেছিল ফাহিমের কথা। তাছাড়া শুরু থেকে মিসেস নীলার আচরণ কেমন জানি অদ্ভুত। বাঙালিদের ট্র্যাডিশন মতে এখানে কখনোই যুবকের সাথে এক যুবতীর অবাধে ঘোরাফেরা হয় না, যেটা আফরা করতে পারছে। তাছাড়া মিসেস নাবিলার বারবার ফাহিমকে রিপ্রেজেন্ট করা, ওর সাথে একান্তে সময় কাটানোর ক্ষেত্রে খুব সচেতন। কিন্তু কেন?